ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কথা বলছিলাম, সেখানে প্রত্যেকটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক একটা মিনিং আছে আর কি, সেটা আপনারা সেন্টেন্সের ব্যবহার দেখলেই বুঝতে পারবেন। এন্ড আই হোপ মোস্ট অফ ইউ নো অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদের কাজ হচ্ছে এখান থেকে দেখে দেখে ডান পাশের যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো ভালো করে প্র্যাকটিস করা এন্ড ডু কপি অ্যান্ড পেস্ট। হ্যাঁ, একদম আপনাদের কাজই হচ্ছে কপি পেস্ট করা। মানুষজন কপি পেস্টকে ডিসকারেজ করে, বাট আই ডু এনকারেজ কপিং অ্যান্ড পেস্ট ইউর রাইটিং এট ফার্স্ট স্টেজ। যতক্ষণ না আপনি নিজে নিজে লিখতে পারছেন ততক্ষণ আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলোকে কপি পেস্ট করা। ঠিক আছে, কপি পেস্ট করলে ইনশাল্লাহ আপনার মধ্যে এই রাইটিং গুলো আস্তে আস্তে ইন্টারনালাইজ হবে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট কমপ্লেক্সিটি। সো ফর এনি কোয়েশ্চেন ফ্রম ইউর সাইড অর এনি কনফিউশন? আমাদের আরো লম্বা একটা আলাপ আছে, আপনাদের অনেক কাজও আছে সেখানে। এনি কনফিউশন? ইয়েস নো বলতে হবে, না থাকলে বলতে হবে নো, থাকলে বলতে হবে ইয়েস। এনি কনফিউশন? No, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। No ওকে, confusion. যদি কনফিউশন না থাকে তাহলে আমরা এবার এতক্ষণ ধরে যে বকবকগুলো পড়লাম সেই বকবকগুলো একটু অ্যাপ্লাই করে দেখব যে আসলে আমরা পারি কিনা। ওকে, সো প্র্যাকটিক্যাল সেগমেন্টে চলে এসেছি। দিস প্যারাগ্রাফ ইউজেস অনলি সিম্পল সেন্টেন্সেস। এখানে একটা প্যারাগ্রাফ দেয়া আছে, শুধু সিম্পল সেন্টেন্স দেয়া আছে। See if you can improve it by turning some of the sentences into complexity. So এইখানে সবগুলো সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা দেখি কিভাবে এই সেন্টেন্সগুলোর মধ্যে কমপ্লেক্সিটি নিয়ে আসতে পারি। ওকে, একটু পড়ি দেখি। One day Phil and Leon went to the canal. They were going fishing. There seemed to be no one else around. They chose the best place. They started to get out the rods. Then there was a loud splash. Then there was a scream. Phil and Leon looked up. They saw something moving in the water. Then they saw a hand waving. Someone had fallen in the water. ওকে, তাহলে এখানে সবগুলো কি সেন্টেন্স, মানে একদমই সিম্পল সেন্টেন্স। আমরা এতক্ষণ ধরে কমপ্লেক্সিটির জন্য যে যে টুলস গুলো শিখেছি, যে চারটা কনজাংশনের ব্যবহার শিখেছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন এন্ড কনজাংটিভ অ্যাডজেক্টিভস, এগুলোকে প্রপারলি অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা কি করব, আচ্ছা, এই জিনিসটাকে কমপ্লেক্স করার চেষ্টা করব। সো এটি আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক। ঠিক আছে, আমরা ক্লাসে করলাম, ক্লাসে তো এত সময় নাই যে প্রত্যেকটা ধরে ধরে করব। এটি আপনারা করবেন। প্রয়োজনে আমরা এক্সট্রা একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিব। এটি আমাদের প্ল্যান, যদি আপনারা ভালোভাবে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন। যে প্রত্যেকটা ক্লাসে যে প্র্যাকটিক্যাল সেগমেন্ট গুলো থাকবে, আপনারা কি লিখেছেন, কি লেখা উচিত ছিল, এই দুটা নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব ফর থ্রি ফর 30 মিনিটস। ঠিক আছে, আপনারা যা যা লিখেছেন সেটাকে সামনে রাখবো, কি লেখা যেত সেটি আমি প্রোভাইড করব, অথবা আপনাদের ফ্রেন্ডসরা কি লিখেছে দুটার মধ্যে কম্পেয়ার করব। ঠিক আছে, আপনারা চান কিনা ধরুন একটা প্র্যাকটিক্যাল ক্লাস? যদি আপনারা চান দেন উই ক্যান অ্যারেঞ্জ। Yes, ওকে, I want. ওকে, লেটস মুভ অন। এরপরে তাহলে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস এন্ড নাম্বার ওয়ান হোমওয়ার্ক। এবার প্রথম কাজ, আমরা কিন্তু কমপ্লেক্সিটি শেষ করেছি, আমাদের সেকেন্ড পার্ট যেটা ছিল সেটি নিয়ে আলাপ করবো এখন। Read the two texts and notice any difference between the two. আচ্ছা, একজন একটু লাউডলি এটা পড়েন তো, কে পড়বেন? Ami sir, টেক্সট ওয়ান, ওকে, গো অন। while reading today's news, I found an interesting text about the investigation on the ISAF and US guide, General John Allen. The general is now in the FBI's spotlight after discovering lots of mails between Jim and Jill Kelly. And if you didn't know, Jill Kelly was the woman leaked the threatening email from Paulo Broadwell. But let's not talk about that. It's not totally clear how Allen and Kelly communicated, but FBI are investigating 30,000 emails and documents. 30,000. I am not sure if this will play an important role in the CIA case, but I do believe
this will lead to some more interesting news. What do you think? ওকে, এখন সেম টেক্সটটা, হ্যাঁ, এই টেক্সট টুটা কে পড়বেন? টেক্সট টু নাফিসা পড়েন। The recent revelation surrounding General John Allen and the involvement in the investigation by the International Security Assistance Force (ISAF) and the U.S. government have garnered significant attention. General Allen has come under scrutiny from the FBI due to scrutiny from the FBI due to the discovery of the substantial volume of emails exchanged between him and Jim Kelly. It is noteworthy that Jim Kelly was the individual who exposed threatening emails from Paul Broadwell. Although I will refrain from delving into that matter, the nature of Allen and Kelly's communication remains somewhat ambiguous, prompting a thought investigation by the FBI, which is currently revealing a staggering 30,000 emails and documents. While the direct implications of the investigation on the broader CIA case are not entirely clear, the sheer volume of correspondence indicate a complex wave of interactions that may unveil additional facet of intricate narrative. It is conceivable that these developments will contribute to the emergence of further noteworthy news in the near future. All right. So, do you see any difference between the two writings? দুইটা কিন্তু সেম কথা বলছে। আচ্ছা, আমরা আরেকটু ক্লুজ আই দিই এবার। আচ্ছা, এখানে প্রথম সেন্টেন্সটা কতদূর আছে? এই যে এতটুকু পর্যন্ত, তাই না? চলুন আমরা একটু আন্ডারলাইন করি। যে একাডেমিক রাইটিং জিনিসটা কি আমরা এখান থেকেই বুঝবো ইনশাআল্লাহ। ওকে, এখানে কি লেখা আছে? While reading today's news, I কে পেয়েছে? I found an interesting text about the investigation on the ISAF and US guy শুনতে কেমন লাগে, তাই না? US guy জেনারেল জন অ্যালেন। এই সেম সেন্টেন্সটাকে এখানে কিভাবে লিখেছে দেখেন। এই যে ফার্স্ট সেন্টেন্স, লেটস সি। এই যে দ্য রিসেন্ট রেভেলেশন মানে হচ্ছে প্রকাশ, সারাউন্ডিং General John Allen and his involvement in investigation by the International Security Assistance Force and the US government had garnered significant attention. আচ্ছা, মানে এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমি পুরো কথা বাদ দিলাম, এই দুইটা সেন্টেন্সের মধ্যে আপনারা সিগনিফিকেন্ট কি কি ডিফারেন্স পান বলেন তো? কি কি ডিফারেন্স আছে? তাহলে while reading today's news, এটা শুনলেই কেমন যেন মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ মনে হয় না? I found, কে পাইছে? আমি। একাডেমিক রাইটিং এ আপনার কোনো দাম নাই। I found, তুমি পাইছো তো আমি কি করব? ঠিক আছে, I found এর কোনো দাম নাই। সেকেন্ডলি, an interesting text, ইন্টারেস্টিং জিনিসটা কেমন জানি ইনফর্মাল লাগে। About the investigation on ISAF, এই যে কন্ট্রাকশন ইউজ করেছে, কন্ট্রাকশন না, এটা কি বলে যেন ভুলে গেছি। ঠিক আছে, অ্যান্ড ইউএস গাই শব্দটা তো আমরা কথা বলার সময় বলি বন্ধু বান্ধবকে, বাট ইন রাইটিং ইটস টোটালি ইনফর্মাল। অপরদিকে দেখেন, দ্য রিসেন্ট রেভেলেশন সারাউন্ডিং জেনারেল জন অ্যালেন অ্যান্ড হিজ ইনভলভমেন্ট ইন দ্য ইনভেস্টিগেশন, তার যে ইনভেস্টিগেশন অ্যান্ড দ্য ইউএস গভর্নমেন্ট হ্যাভ, এই যে পুরো ঘটনাটা হ্যাভ গার্নার্ড সিগনিফিকেন্ট অ্যাটেনশন, এটি মানুষের মানে গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট অ্যাটেনশনকে ক্যারি করতে সক্ষম হয়েছে।
তাহলে এই দুটো সেন্টেন্স থেকে আমরা একটা জিনিস বুঝলাম, আরো একটু পড়লে আরো বুঝবো। যেমন দ্য জেনারেল ইজ নাও ইন এফবিআই স্পটলাইট আফটার ডিসকভারিং লটস অফ মেল বিটুইন হিম এন্ড জেলি। এটা এটা আমরা সেকেন্ড সেন্টেন্স তো, এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে যা জেনারেল, জেনারেল কোথায়? ইজ নাও ইন এফবিআই স্পটলাইট, এফবিআই এর স্পটলাইটে, আফটার ডিসকভারিং আবিষ্কার করার পর, লটস অফ মেইলস অনেকগুলো মেইল, লটস অফ মেইলস কার সাথে? বিটুইন হিম অ্যান্ড জিল কেলি, জিল কেলির সাথে অনেকগুলো ইমেল আদান প্রদানের আবিষ্কারের পরে সে এখন এফবিআই স্পটলাইটে। এরপরে দেখেন, General Allen has come under scrutiny from the FBI due to the discovery of a substantial volume of emails. A lot of email কে কি বলেছে দেখেন, do underline it, a substantial volume of emails exchanged between him and Jill Kelly. এটুক কি বুঝতে পেরেছেন যে দুইটা রাইটিং এর মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে? সেই সিগনিফিকেন্ট ডিফারেন্সটা ওয়ার্ডিং এ, সেই সিগনিফিকেন্ট ডিফারেন্সটা টোনে, সেই সিগনিফিকেন্ট ডিফারেন্সটা হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচারে। ওয়ান ইজ সিম টু বি মোর ফর্মাল, এটাকে আমরা বলি একাডেমিক রাইটিং এর ভাষা, টেক্সট টুকে। আর আরেকটাকে বলি এটা হচ্ছে সাধারণ যে লেখা, নিউজ পেপারে আসে, অথবা আমরা একে অপরের সাথে চ্যাটিং এ যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজটা। সো আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা? এই টেক্সট টু ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে? যেমন দেখেন, a lot of মেইলস এর পরিবর্তে লিখেছে a substantial volume of emails exchanged between him and Jill Kelly। এটা তো আপনারা মুখস্থ করে ফেলতে পারেন, সাবস্টেনশিয়াল ভলিউম অফ ইমেলস। এখন থেকে লেখার সময় উই হ্যাভ গট a lot of information from you এভাবে না লিখে উই হ্যাভ গট না লিখে বলবেন উই হ্যাভ রিসিভড a substantial volume of emails অথবা ইনফরমেশন from your lecture। ঠিক আছে? তাহলে এভাবে লিখলে সুন্দর হয় না? হোয়াট ডু ইউ থিঙ্ক? কোনটা সুন্দর, উপরেরটা না নিচেরটা? এই কোয়েশ্চেনটার আনসার নিচে। দেখো, which piece of writing looks more beautiful? The first one or second one? First one or second one? Second one, sir. Second one. List the reasons for your choice. Secondটা কেন আপনি চয়েস করেছেন? এটার জন্য রিজন দেন এখানে। Why? বলেন তো এক এক করে, why? সুপার স্ট্রাকচার্ড। সুপার স্ট্রাকচার শব্দটা শুনলেও তো কেমন জানি লাগে, সহজে বলেন। ও মাই গড। বলেন যে স্ট্রাকচারাল ডিফারেন্স। সেকেন্ডারি স্ট্রাকচার ইজ মোর ফর্মাল, মোর কমপ্লেক্স। হ্যাঁ, তারপর নাফিসা? স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করা হয়েছে। স্ট্যান্ডার্ড ওয়ার্ড চয়েস, তাই না? ওয়ার্ডিং থার্ড। ঠিক আছে, এটা আপনারা বাসায় ভালো করে পড়বেন, পড়ে এই কাজটা করবেন, এই লিস্টটা করবেন যে কেন আসলে এই ডিফারেন্সটা বের করে কেন জরুরি। আমি বলি, কারণ ডিফারেন্সটা বের করতে না পারলে আপনার লেখার মতো আপনি ডিফারেন্সটা নিয়ে আসতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে রিজনগুলো বের করতে হবে, আসলে কেন আমি টেক্সট ওয়ানটা নিচ্ছি না, কেন টেক্সট টুটা নিচ্ছি। ঠিক আছে, এরপরে লিখবেন ওয়াই ডিডন্ট ইউ চুজ দ্য আদার ওয়ান। যদি আপনি টেক্সট টু কে ভালো মনে করেন, টেক্সট ওয়ানে কি কি সমস্যা, এই দুটো আইডেন্টিফাই করতে পারলে আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? লেটস মুভ অন। এনি কোয়েশ্চেন সো ফার? এই দেখেন, আজকের ক্লাসটা যারা মিস করলো তারা মানে জীবনের কি বলবো, আর তারা অনেক কিছু মিস করে ফেলছে। প্রথম ক্লাসটা ছিল জাস্ট ইন্ট্রোডাক্টরি অ্যান্ড আইস ব্রেকিং সেশন। রাইটিংটার সাথে আমরা আইস ব্রেক করেছি, আপনাদের সাথে পরিচিত হয়েছি, কিছু মত বিনিময় করেছি। বাট টুডেস ক্লাস ইজ ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট, বাট লোকজন আসলো না। লেট দেম স্লিপ ইন পিস, রেস্ট ইন পিস। ওকে, ফর্মালিটি ভার্সেস ইনফর্মালিটি। রাইটিং ইজ এ ফর্মাল টাস্ক। প্রথম কথা, একদম স্ট্রং ক্লেম, রাইটিং ইজ এ ফর্মাল টাস্ক। You cannot use the colloquial language. Colloquial language মানে হচ্ছে spoken version of language in terms of writing. লিখতে পারবেন না জীবনে। Writing has a different style and form from speaking. তাহলে স্টাইলও ভিন্ন, ফর্মও ভিন্ন। স্টাইল এবং ফর্ম কি একটু পরে আলাপ করছি, ঠিক আছে?
সো আমরা একটু দেখি যে আসলে কিভাবে স্পোকেন ভার্সনের চেয়ে রিটেন ভার্সনটা ডিফারেন্ট। এখানে আমরা হেলিডের একটা কি নিয়ে এসেছি, সে একটা কম্পেয়ার করেছে, কম্প্যারিজন নিয়ে আসছে স্পোকেন টেক্সটের সাথে কিভাবে রিটেন টেক্সট ডিফারেন্ট হয়। ওকে, সো এখানে একটা জিনিস দেখি আমরা, যে বাম পাশেরটা হচ্ছে স্পোকেন আর ডান পাশেরটা হচ্ছে রিটেন। Whenever I would visit, sorry, I had visited there before, I had ended up feeling that it would be futile if I tried to do anything more. Spoken version. But in written version, every previous visit had left me with a sense of futility of further action on my part. একটু জটিল মনে হচ্ছে না ব্যাপারটা? আগেরটাই তো ভালো ছিল, আমরা তো এটাই লিখি আলহামদুলিল্লাহ, এটাই তো সুবিধার। কি মনে হয় আপনাদের, কোনটা সুবিধার? এটা কথা বলতে হবে। স্পোকেনের জন্য প্রথমটা সুবিধার, বাট রিটেনের সুবিধার, ক্ষেত্রে সেকেন্ড। সুবিধার কেন? কারণ আমরা ওটা লিখতেই অভ্যস্ত। এই রিটেন ইংলিশ তো আমরা খুব কম লিখি, আমরা লিখি চ্যাটিং ইংলিশ, রিটেন ইংলিশ না, চ্যাটিং ইংলিশ। সো অ্যান্ড কমেন্টিং ইংলিশ, যার ফলে যেটা হয় আমরা সাধারণত এটাই লিখি, এবং এটা লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাওয়ার ফলে এটাই আমাদের জন্য সুবিধাজনক। বাট দিস ইজ নট সুবিধাজনক অ্যাট অল ফর ইউর ক্যারিয়ার। আপনার ক্যারিয়ারের জন্য সুবিধাজনক না। তাহলে দেখেন রিটেন ইংলিশ বোঝার জন্য মানুষ তো পাইতে হইব লেখার জন্য। হুম, সব তো আমরা স্পোকেনের মানুষ পাই, সমস্যা তো ওই জায়গায়। ওকে, whenever I had visited there before, যখনই আমি সেখানে মানে ট্যুর করেছিলাম, ভিজিট করেছিলাম, I had ended up feeling that, আমি এই ফিলিং নিয়ে, মানে এই ফিলিং এসেছি যে ইট উড বি ফিউটাইল, এটি ফিউটাইল হবে ইফ আই ট্রাই টু ডু এনিথিং মোর, যদি আমি এখান থেকে আরো বেশি কিছু করার চেষ্টা করি। তো মূল কথা এটাই যে আমার, মানে ওখানে সে লাস্ট বার আমি যখন গেছি তখন আমার এই ফিলিং হচ্ছে যে এখানে আসলে আর চেষ্টা করাটা বৃথা, তাই না? এটাকেই রিটেনে কিভাবে লিখে দেখেন, এভরি প্রিভিয়াস ভিজিট হ্যাড লেফট মি উইথ এ সেন্স অফ দ্য ফিউটিলিটি অফ ফার্দার অ্যাকশন অন মাই পার্ট। আমার দিক থেকে ফার্দার অ্যাকশন নেওয়াটাকে ফিউটাইল হবে এরকম একটা সেন্স গ্রো করেছে। অসাধারণ না লেখাটা? কম ওয়ার্ড, অসাধারণ। দ্য সিটিজ ইন সুইজারল্যান্ড হ্যাড ওয়ান্স বিন পিসফুল, এক সময় পিসফুল ছিল, বাট দে চেঞ্জ ইট ওয়েন পিপল বিকাম ভায়োলেন্ট, এগুলো চেঞ্জ হয়ে গেছে যখন মানুষ ভায়োলেন্ট হয়ে গেছে। তাহলে এটা 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 রিটেন ইংলিশ কিরকম দেখেন, ভায়োলেন্স চেঞ্জেড দ্য ফেস অফ ওয়ান্স পিসফুল সুইচ সিটিজ। কি অসাধারণ! ভায়োলেন্স মানে ভায়োলেন্স তো ভায়োলেন্স বুঝেন, চেঞ্জেড পরিবর্তন করে দিয়েছে দ্য ফেস অফ ওয়ান্স পিসফুল, এক সময়ের পিসফুল ফেস সুইচ সিটিজ, সুইচ সিটির এক সময়ের ফেস, কি বলে, পিসফুল ফেসটাকে চেঞ্জ করে দিয়েছে। অসাধারণ। থার্ডটা দেখেন, বিকজ দ্য টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড ইটস লেস রিস্কি than it used to be when you install them at the same time, and it does not cost so much either. সহজ কথা দেখেন, এটাকে রিটার্নে কি বলে, কি ইমপ্রুভমেন্টস ইন টেকনোলজি হ্যাভ রিডিউসড দ্য রিস্ক অ্যান্ড হাই কস্ট অ্যাসোসিয়েটেড উইথ সাইমালটেনিয়াস ইনস্টলেশন। মানে কোন ল্যাঙ্গুয়েজটা পড়লে আপনি সহজে অর্থ বুঝতে পারেন বলেন তো, রিটেন ইংলিশ আর স্পোকেন ইংলিশ? রিটেন। স্পোকেনটা পড়লে কেমন হিজিবিজি মনে হয় না? বিকজ দ্য টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড ইটস লেস রিস্কি দেন ইট ইউজ টু বি। কঠিন একটা কথা, কিন্তু এটা এই রিটেন ইংলিশটা পড়লে আপনার মনে হবে ইটস ভেরি ইজি। ইমপ্রুভমেন্ট ইন টেকনোলজি মানে হচ্ছে টেকনোলজিতে উন্নয়ন, হ্যাভ রিডিউসড কমিয়ে দিয়েছে, দ্য রিস্কস অ্যান্ড হাই কস্ট, রিস্ক এবং হাই কস্ট গুলোকে কমিয়ে দিয়েছে, অ্যাসোসিয়েটেড উইথ সাইমালটেনিয়াস ইনস্টলেশন, প্রতিবার ইনস্টলেশনে যে কি হয় খরচ হয় সেটাকে কমিয়ে দিয়েছে। ভেরি সিম্পল। তো এভাবে আরেকটা উদাহরণ আমরা দেখি, দ্য পিপল ইন দ্য কলোনি রিজয়েসড, রিজয়েস মানে কি, আনন্দিত হওয়া, ওয়েন ইট ওয়াজ প্রমিসড দ্যাট থিংস উড চেঞ্জ ইন দিস ওয়ে, বলে ওই কলোনির মানুষগুলো অনেক খুশি হয়ে গেছিল যখন তাদেরকে এই এই প্রমিস করা হয়েছিল যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। সেম অপিনিয়ন ইন দ্য কলোনি গ্রিটেড দ্য প্রমিস চেঞ্জ উইথ এনথুজিয়াজম। কি অসাধারণ ল্যাঙ্গুয়েজ! আচ্ছা, আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, স্পোকেন ভার্সন আর রিটেন ভার্সন? কোনটা ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড মোর ডেকোরেটেড? কিন্তু স্যার এখানে তো সিম্পল সেন্টেন্স ইউজ করেছে। নো 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 নো, সিম্পল সেন্টেন্স ইউজ করে নাই, মানে এখানে তো একটা সেন্টেন্স আছে, ওই একটা দেখেন,
এখানেও একটা সেন্টেন্স, এখানেও একটা সেন্টেন্স। বাট আমরা রিটেন ইংলিশ বলতে যেটা বুঝি যে কঠিন হবে, ঝামেলা করতে হবে, নট নেসেসারিলি দ্যাট। এখান থেকে একটা জিনিস আমরা অ্যাসুম করব, সেটা হচ্ছে রিটেন ইংলিশ নট নেসেসারিলি মিনস ডিফিকাল্ট ইংলিশ। রিটেন ইংলিশ মিনস ফর্মাল ইংলিশ অ্যান্ড মোর স্ট্রাকচার্ড ইংলিশ। ঠিক আছে? তো আপনি যখন প্যারাগ্রাফ লিখবেন, যখন বড় রাইটিং লিখবেন, সেখানে তো আপনাকে অবশ্যই ওই কমপ্লেক্সিটি ইউজ করতে হবে। বাট দিজ আর ভেরি সিম্পল সেন্টেন্স। বাট এই সিম্পল সেন্টেন্স গুলো দেখতে কিরকম দেখেন, মানে আমি বাম পাশে একটা সেন্টেন্স লিখেছি, ওই সেন্টেন্সটা রিটেন ভার্সনটা ডান পাশে লিখেছি, বুঝছেন? এখানে দুইটা সেন্টেন্স থাকলে অবশ্যই কমপ্লেক্সিটি নিয়ে আসার সুযোগ ছিল। ওকে, আশা করি এখান থেকে আপনারা ফর্মালিটি ইনফর্মালিটি বুঝে গেছেন। তারপরও একটা আমরা ডেফিনিশন দেখি। হোয়াট ইজ ফর্মালিটি? ফর্মাল ফর্মাল রাইটিং ইজ এ প্রিসাইজ অ্যান্ড ইম্পার্সোনাল। এই ইম্পার্সোনাল ওয়ার্ডটা একটু ভালো করে আন্ডারলাইন করবেন আপনারা। ইম্পার্সোনাল, আই থিঙ্ক, আই থট, টু মাই ভিউ, ইন মাই অপিনিয়ন জীবনও লেখা যাবে না। কারণ কি? ফর্মাল রাইটিং মানে ইমপার্সোনাল রাইটিং। ঠিক আছে? তো স্যার, টু মাই ভিউ না লিখে কি লিখবো? এটার আনসার আছে পরে। Writers follow the rules of standard English with exactness. They do not use idioms, contraction or sentence fragments. এগুলো তারা ইউজ করে না। ঠিক আছে? এরপরে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ লেস পার্সোনাল দেন informal language. It is used when writing for professional and academic purposes like graduate school assignments, আমাদের স্কুল কলেজে মানে ইউনিভার্সিটিতে যে অ্যাসাইনমেন্ট থাকে। Formal language does not use colloquialism, contraction or first person pronouns. এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? কখনো ফার্স্ট পার্সন প্রোনাউন ইউজ করে না। ঠিক আছে? সো আমরা একটা ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে একটা ডিফারেন্স দেখি, একটা টেবলের মধ্যে দিয়ে। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ মোর কমন ওয়েন উই রাইট, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ মোর কমন ওয়েন উই স্পিক, ইন সিচুয়েশন দ্যাট আর সিরিয়াস অর দ্যাট ইনভলভ পিপল উই ডোন্ট নো ওয়েল। আচ্ছা, এটা একটু আপনারা পড়ে নেবেন, ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে পার্থক্য কি। শেষেরটা এই ইম্পর্টেন্ট, ফর প্রফেশনাল অর একাডেমিক পারপাস, আর ইট ইজ ইউজড ওয়েন কমিউনিকেটিং উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি, ইদার ইন রাইটিং অর ইন কনভারসেশন। আমরা যখন বন্ধু বান্ধবদের সাথে আলাপ করি, যখন চ্যাটিং করি, সেক্ষেত্রে এইগুলো ইউজ করি। যেমন দেখেন যে লেটার, চিঠি দেওয়ার ক্ষেত্রে, টেক্সট মেসেজ দেওয়ার ক্ষেত্রে, চ্যাটিং এর ক্ষেত্রে। বাট ইন টার্মস অফ একাডেমিক রাইটিং উই ইউজ দ্যাম ইন টার্মস অফ রাইটিং প্যারাগ্রাফস অ্যান্ড এসে অ্যান্ড রিসার্চ পেপার্স, একাডেমিক পেপার্স। এগুলো লেখার ক্ষেত্রে আমরা একাডেমিক এবং ফর্মাল ইংলিশ ইউজ করি। আচ্ছা, এখন ফর্মালিটি ইনফর্মালিটি নিয়ে অনেক কথা বললাম। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, স্যার এই ফর্মালিটি লেখার কোন কোন অ্যাসপেক্টে প্রয়োজন, কোন কোন জায়গায় আমাদের ফর্মালিটি দরকার? ঠিক আছে? মাত্র দুইটা অ্যাসপেক্ট। একটা হচ্ছে আমাদের লেখার টোনটা হতে হবে ফর্মাল, ল্যাঙ্গুয়েজটা হতে হবে ফর্মাল। এই দুইটা কি বুঝতে পেরেছেন? টোন হ্যাজ টু বি ফর্মাল, ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি ফর্মাল। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, যখনই এটা বললাম তখন সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে, স্যার হাউ টু রাইট ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এই দুইটা জিনিস আমরা আমাদের লেখায় কিভাবে নিয়ে আসবো? ভেরি সিম্পল, লেটস মুভ অন। ফর্মালিটি ইন টুন, ফর্মালিটি ইন টুন বলতে কি বোঝায়? দুইটা জিনিস, অ্যাভয়েড ইমোশনাল ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন। মানে কি? ওই যে একটু আগে দেখালাম, ইন্টারেস্টিং, ইটস ভেরি ইয়াম্মি। ইয়াম্মি মানে কি? খুবই মজাদারক, মজাদায়ক, মজা, কি বলা যায়, রুচিকর, মজাদায়ক, কি বলে, এই মজাদায়ক বলে, বলে সুস্বাদু। মজাদার, সরি, মজাদার, মজাদার। ঠিক আছে? সো ভেরি ইমোশনাল ওয়ার্ড এবং এক্সপ্রেশন গুলো আমরা ইউজ করবো না। নাইস টু মিট ইউ, ইটস মাই প্লেজার টু মিট ইউ, এগুলো সব ইমোশনাল ওয়ার্ড। অ্যান্ড অ্যাভয়েড ফার্স্ট পার্সন, ভেরি ইম্পর্টেন্ট। আই, উই ওয়েন্ট টু কক্সবাজার অ্যান্ড হ্যাভ সাম সিল ডিয়ার, সেখানে প্রচুর চিল ছিল। These are not academic writing and formal writing. So your tone, you have to avoid emotional words and expressions. You have to avoid first person. জীবনে আজকে থেকে ফার্স্ট পারসন ইউজ করবেন না। কিভাবে? এক্সাম্পল, I considered various research methods for the study. আমি অনেক ধরনের রিসার্চ মেথড এই স্টাডির জন্য কনসিডার করেছি। নো, various research methods were considered for the study. এই স্টাডির জন্য কনসিডার করা হয়েছিল। ডু ইউ সি দ্য ডিফারেন্স? তার মানে যেখানেই আমাদের ফার্স্ট পারসন লেখার প্রয়োজন হবে, সেখানেই আমরা সেটাকে প্যাসিভ করে ফেলবো। আই থিঙ্ক উই হ্যাভ টু ডু দ্যাট। নো, হ্যাঁ, ইট কুড বি ডান ইন এ বেটার ওয়ে। ঠিক আছে? মানে আমাদের এটা করা উচিত না, ইট শুড বি ডান, এটিকে করা উচিত ছিল।
এটিকে করা উচিত। ঠিক আছে, উই ইউজ, কি বলা যায় এটাকে, প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এটা হচ্ছে ওই আই উই এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি। এবার আসি ফর্মালিটি ইন ল্যাঙ্গুয়েজ। নাম্বার ওয়ান, অ্যাভয়েড কন্ট্রাকশন। ফ্রম নাও অন জীবনে যদি কন্ট্রাকশন লিখেন এটা কবিরা গুনাহ হবে। হ্যাঁ, এগুলো পড়ার পরে যখন আপনি ওই প্রথমে যে সেন্টেন্সটা পড়েছিলাম না, ওই সেন্টেন্সটা দিকে দেখেন, দেখবেন যে এই সবগুলা এলিমেন্ট সেখানে আছে, যে কারণে আমরা প্রথমটাকে চুজ করিনি। The improvements can't be introduced due to finding restriction. Never. আপনাকে লিখতে হবে improvement cannot be, জীবনে can't be লিখবেন না। ঠিক আছে, কন্ট্রাকশন হারাম, সম্পূর্ণরূপে হারাম। হিজ না হি ইজ, ইটস না ইট ইজ, ইট ইজ নট, ইট ইজ অন না, হি ডাজ নট না, সরি হি ডাজন্ট না, হি ডাজ নট। বুঝতে পেরেছেন? নাম্বার টু, অ্যাভয়েডিং ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস ইউজ করা হারাম। আই গেট আপ ফ্রম বেড, ঠিক আছে, তারপর হচ্ছে দ্য সিচুয়েশন গোজ আপ। গোজ আপ মানে উপরে যাচ্ছে, মানে ইনক্রিজ। ঠিক আছে, এগুলো ইউজ করা যাবে না। হ্যাঁ, যেমন এখানে একটা সেন্টেন্স, দ্য ব্যালন ওয়াজ ব্লোন আপ, মানে উড়াই দেওয়া হয় ফর দ্য এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের জন্য। নো, দ্য ব্যালন ওয়াজ ইনফ্লেটেড, ইনফ্লেটেড মানে উড়িয়ে দেওয়া, ফর দ্য কি এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের জন্য ইনফ্লেট করা। এরপর স্ল্যাং এবং কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, যেমন দ্য মব। মব মানে তো আপনারা বুঝেন, মব জাস্টিস বলে না, মব মানে কে বুঝেন? নাফিসা, রাকিবুল, জয়নাল, আনোয়ার হুসাইন, এনি আইডিয়া অ্যাবাউট মব? পিপল বলা হয় মনে হয়, ইয়েস, মেবি। ইয়েস, মব জাস্টিস বলে না। মব জাস্টিস মানে হচ্ছে এক কথায়, মানে আরে বেটা শান্ত একটা প্লেয়ার হইলো নাকি, ও সে তো আমি ভালো খেলি, লিটন দাস কোনো প্লেয়ার হইলো? বিরাট কোহলি কি খেলে? মানে এটা হচ্ছে মব জাস্টিস, মানুষের মতামত, আম মতামত আর কি। তাহলে মব এটা খুবই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, সে জায়গায় আমরা ইউজ করবো দ্য ক্রাউড। ঠিক আছে, ওয়াজ ভেরি রোডি ডিউরিং দ্য প্রোটেস্ট এগেইনস্ট দ্য কাটস টু দ্য ইউনিভার্সিটি ফান্ডিং। ঠিক আছে, মব ইউজ না করে আমরা ইউজ করবো কি, ক্রাউড। আচ্ছা, এখন প্রশ্ন আসে না যে স্যার আপনি তো ভালো ভালো বলছেন যে এগুলা ইউজ করা যাবে না, ওইগুলো ইউজ করব, স্যার এখন কোনটার পরিবর্তে কি ইউজ করবো, এটা কোথায় পাবো? প্রশ্ন আসে না? যে আপনি এখানে বললেন যে ব্লোন আপের পরিবর্তে ইনফ্লেটেড ইউজ করবেন, মবের পরিবর্তে ক্রাউড ইউজ করবেন। তো এ ধরনের একটা লিস্ট পেলে ভালো হতো না, যেখানে বাম পাশে লেখা থাকবে এগুলো ইউজ করা যাবে না, ডান পাশে লেখা থাকবে এগুলোর পরে এটা ইউজ করতে হবে। এটা পেলে কি ভালো হতো? ইয়েস স্যার। ঠিক আছে, ভালো হলে অবশ্যই থাকবে, প্রত্যেকটা ভালো জিনিস এখানে থাকবে ইনশাল্লাহ। আমরা দেখবো অ্যাপেন্ডিক্সে গিয়ে দেখবো। এরপরে অ্যাক্রোনিমস ইউজ করা যাবে না। অ্যাক্রোনিমস মানে কি, ওই যে একটু আগে আমরা দেখলাম, হ্যাঁ, প্রথম টেক্সটে ছিল অ্যাক্রোনিমস, এরপরে এটাকে কি করেছে, লম্বা করে লিখেছে। TAFE লেখা যাবে না, টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন। ANZAC লেখা যাবে না, অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড আর্মি কর্পস, এভাবে লিখতে হবে। ইনিশিয়ালিজম লেখা যাবে না, যেমন ISO ইন্টারন্যাশনাল। মানে এক কথাই হচ্ছে ওই ওই অ্যাক্রোনিমস ইনিশিয়ালস এগুলোর পরিবর্তে ফুল ফর্মটা লিখতে হবে আর কি। আর ব্র্যাকেটে আপনি অ্যাক্রোনিমসটা লিখে দিবেন। ওকে, ইউজ দ্য ফর্মাল ওয়ার্ডস। ফর্মাল ওয়ার্ডস কোথায় পাবো? নাও, ফর্মাল ওয়ার্ডস কোথায় পাবো, এটা অ্যাপেন্ডিক্সে আছে। নাও, ক্যান ইউ লুক ব্যাক টু চেক দ্য অ্যাফোরমেনশন টেক্সট? এত সবকিছু পড়ার পরে আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ক্যান ইউ লুক ব্যাক টু চেক দ্য অ্যাফোরমেনশন টেক্সট। যে টেক্সট যেটা আমরা শুরুতে পড়েছিলাম, ওই টেক্সটগুলো আরেকবার দেখে আসেন তো। দেখে এবার চেক করুন তো এখানে যে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, সেখানে কোন কোন ক্রাইটেরিয়া কোন রাইটিং এ মিস আছে, এবং কোন রাইটিং সেই ক্রাইটেরিয়াগুলোকে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি কি করে, ফলো করে, এটা একটু দেখে আসবে। ইটস ইউর রেসপন্সিবিলিটি। ওকে, which one is formal and which one is informal? Text 1 formal or informal, টিক মার্ক দিবেন। text 2 formal or informal, টিক মার্ক দিবেন। ওকে, এরপরে আমরা প্র্যাকটিক্যাল সেগমেন্টে চলে এসেছি। and before practical segment, do you have any confusion about whatever we have covered so far? Any confusion? Yes, no, very good, bad? আপনারা কি আছেন? নো স্যার, মানে আপনারা কি ফ্রেজাল আছেন, ভার্বগুলো চেঞ্জ করা একটু আপনারা কি বেশি আছেন এর ডিফিকাল্ট। উত্তর নো?
নাকি কনফিউশনের উত্তর নো? কনফিউশন নেই স্যার। ও আচ্ছা, আছেন তো। ঠিক আছে, থাকলেই হবে। ওকে, আমরা দেখবো ফ্রেজাল ভার্ব আছে ইনশাল্লাহ, সবগুলোই আছে। Now convert the following informal text into formal writing with necessary changes. এখানে একটা informal sentence দেয়া আছে। When AI is very handy nowadays, we can use AI for many purposes like generating new ideas, writing a fresh text, etc. People don't know how to run it nicely, so they mess up sometimes. তো এটা ইনফর্মাল টেক্সটে আছে, ফর্মাল রাইটিং এ লিখবেন। এখন ফর্মাল রাইটিং এ কি কি যোগ করতে হবে, কি কি বাদ দিতে হবে, সেটা আপনার উপরে পড়ে আসছে। ঠিক আছে, এটা একটু এখানে লিখবেন। এবার চলুন আমরা একটা অ্যাপেন্ডিক্স থেকে ঘুরে আসি। যে আপনাদের একটু প্রশ্ন ছিল না যে স্যার ওই যে আহ, কোনটার পরিবর্তে কোনটা লিখবো, সেটা একটা লিস্ট আকারে পেলে ভালো হতো, তাই না? মানে এই বইটা লেখার মানে অন্য মানে চমৎকার একটা দিক হচ্ছে, আমি পড়তে গিয়ে যে যে প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আমি ঠিক ওইভাবে সাজানোর চেষ্টা করেছি। যেমন আমি যখন ওগুলো পড়েছিলাম যে ফর্মালিটি ইনফর্মালিটি, এই ওয়ার্ড লেখা যাবে না, ওই ওয়ার্ড লিখতে হবে, তখন এটা আমাকে প্রোভাইড করে নেই ইউনিভার্সিটি থেকে। তখন আমার মনে হলো যে না, এটা যদি এভাবে পেতাম তাহলে কত ভালো হতো। হ্যাঁ, সেজন্য আমি ওইটা এখানে লিখে দিয়েছি যেন আপনাদের কষ্ট না হয়। যেমন দেখেন, সে সরি, সরি বলা যায় মানে অ্যাপোলোজাইজ, হ্যাঁ দুইটা বানান আছে। গো আপ নেভার ইনক্রিজ, গো ডাউন নেভার ডিক্রিজ, সেট আপ স্টাবলিশ, লুক অ্যাট এক্সামিন, ব্লো আপ এক্সপ্লোড, ফাইন্ড আউট ডিসকভার, ব্রিং অ্যাবাউট কজ, পুট অফ পোস্টপোন অথবা ডিলে, রেক আপ accumulate, make up fabricate, stand for represent, find out ascertain অথবা discover, leave out omit, point out indicate, go against oppose। ঠিক আছে, এভাবে সুন্দর একটা লিস্ট দেয়া আছে। নট নেসেসারিলি দ্যাট শুধুমাত্র যে ওয়ার্ডেরই দেয়া আছে এরকম না, এখানে ট্রানজিশনাল ওয়ার্ডেরও দেয়া আছে। এনিওয়ে না বলে বলবো নেভারথেলেস, প্লাস বা অলসো না বলে বলবো মোর ওভার, ফার্দার মোর, বাট না বলে বলবো হাউএভার, সো না বলে বলবো দেয়ারফর, অলসো না বলে বলবো ইন এডিশন অথবা এডিশনালি, ওকে না বলে বলবো অ্যাকসেপ্টেবল, ইন দ্য মিন টাইম না বলে বলবো ইন দ্য ইন্টারিম, আই থিঙ্ক না বলে বলবো ইন মাই অপিনিয়ন, যদিও এটা লেখা যায় না, ইন দ্য এন্ড না বলে বলবো ফাইনালি, টু সাম আপ না বলে বলবো কনক্লুশন, ইন এ নটশেল বেসিকলি না বলে টু সামারাইজ, এনিওয়ে না বলে নট উইথস্ট্যান্ডিং, অলরাইট না বলে অ্যাকসেপ্টেবল। এভাবে আপনারা লিখবেন। এরপর এমফেসিস ওয়ার্ড যেগুলো আছে, যে লটস অফ, এ লট অফ না বলে মাচ মেনি, এর আগে তো একটা শিখেছেন, টনস অফ, হিপস অফ, তো এখানে দেয়া আছে। যেমন এখানে লেটার এক্সপ্রেশনও দিয়ে দিয়েছি আমি, যেমন হাই রবার্ট না বলে আমরা লিখবো ডিয়ার স্যার অথবা ম্যাডাম, জাস্ট ওয়ান্টেড টু লেট ইউ নো না বলে আই এম রাইটিং টু ইনফর্ম ইউ, লাভ না বলে ইয়োর্স সিনসিয়ারলি অথবা ইয়োর্স চিয়ার্স, এগুলোর পরিবর্তে যেমন হোপ টু হিয়ার ফ্রম ইউ সোন না বলে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। এবার দেওয়া আছে যেমন অ্যাব্রিভিয়েশনের ফর্মাল, এসআপ না বলে as soon as possible, টিভি না বলে টেলিভিশন, ফটো না বলে ফটোগ্রাফ, সেল না বলে সেলফোন, নেট না বলে নেট ইন্টারনেট। স্ল্যাং যেমন কিডস না বলে চিলড্রেন, ব্যাড না বলে নেগেটিভ, গুড না বলে পজিটিভ, রিয়েলি বিগ না বলে কনসিডারেবল, রং না বলে ইনকারেক্ট, স্মার্ট না বলে ইন্টেলিজেন্ট, চিপ না বলে ইনএক্সপেন্সিভ, লোডেড না বলে রিচ। ঠিক আছে, আরো আছে। হ্যাঁ, তো এভাবে আপনারা আরো যত শিখতে পারেন, আমি তো জাস্ট সীমাবদ্ধতার কারণে এগুলাই দিয়েছি। আরো একটা পেজ আমি আপনাদেরকে গ্রুপে দিব, ফ্রম আ বুক, ইটস নট ফ্রম মাই বুক, আরেকটি বুক থেকে আপনাদেরকে আরেকটি দিব, ওটাও আপনারা দেখে নেবেন। All right, so that's all about formality and complexity. Just close your eyes and try to imagine যে আপনার লেখার মধ্যে আগামী এক সপ্তাহ পরে এই যে স্পোকেন মার্কা লেখালেখি করেন এগুলো নাই, সেখানে ফর্মালিটি এসেছে, সেখানে কমপ্লেক্সিটি এসেছে, যে প্র্যাকটিসগুলো এখানে দেওয়া আছে সেগুলো আপনি প্রপারলি করেছেন, আপনার লেখার কি অবস্থা হবে জাস্ট ইমাজিন, বোমবাস্টিক লেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, okay, so that's all for chapter 2. That's all about formality and complexity. আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। Now I will be ready to take questions, a few if you have, যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, কোয়েশ্চেনের আগে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, যে এখানে আজকে ক্লাসে যুক্ত আছেন কিন্তু গত ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেননি, ভদ্রলোকগুলোকে আমি একটু দেখতে চাই, ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা। নাফিসা দিয়েছেন? না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার কষ্ট কমিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। জয়নাল আবেদিন দিয়েছেন? No, sir.
আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জমা না দেওয়ার জন্য। জমা দিলে আমাকে কষ্ট করে দেখতে হতো। এই যে রাকিবুল দিয়েছে, আরেকজন ইসমাইল দিয়েছে, তাদেরগুলো কষ্ট করে দেখতে হচ্ছে, আমাকে আবার আন্ডারলাইন করে করে প্রত্যেকটা চেক করতে হচ্ছে। কষ্ট না? তো টিচারকে কষ্ট না দেওয়াটাও এটা ভালো দিক, ভালো চিন্তা। আনোয়ার হোসেন দিয়েছেন? ভাই আমার রুমে এখনো মেহমান, এই জন্য আপনার ক্লাসও কনসেন্ট্রেট করতে পারিনি আজকে, কথা বুঝছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার হাসি দেখে মনটা জুড়িয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো নাও ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আমাদের 2.5 মিনিট সময় আছে মিটিং এর। জাস্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন উই উইল ট্রাই টু রিপ্লাই। তাহলে কোন কোন ডেতে ক্লাস হচ্ছে আমাদের, আমাদের পার্টিকুলারলি হইলে ভালো ফ্রাইডে হয় আমার। ফ্রাইডে ক্লাস হবে, এরপরে আরেকটা সপ্তাহের মাঝামাঝি নিতে হবে, এখন যেহেতু বন্ধ আছে সপ্তাহের মাঝামাঝি নিতে হবে আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এনি কোয়েশ্চেন রিলেটেড টু টুডেস লেকচার? নো। ঠিক আছে, তাহলে প্রশ্ন না থাকলে উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ক্লাস অ্যান্ড হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড। অ্যান্ড ওয়ান লাস্ট মেসেজ টুয়ার্ডস অল অফ ইউ, সেটি হচ্ছে আমরা ক্লাসে যাই পড়ি, হ্যাঁ, সেগুলো আপনি একটু বাসায় রিকল করার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যাল সেগমেন্টগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন, এখানে যে যে জায়গাগুলো আছে লেখার জন্য। হুম। কারণ আমি বইতেই সবগুলো জায়গা দিয়েছি, কেন এর বাইরে দিলে আপনারা এমনি করবেন না। দ্যাটস ওয়াই এই বইতেই সবকিছু লেখা আছে, আপনি জাস্ট বইটা ফলো করেন, প্রেসক্রিপশন হিসেবে এটাকে সেবন করেন। আই হোপ ইউর রাইটিং ডিজিজ উইল বি কিউরড উইদিন দ্য কোর্স অফ দিস কোর্স, ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া চাচ্ছি। আহ, আহ, সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমরা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।